আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আমাদের বাজেটটা যেহেতু ডেফিসিট বাজেট, মানে আমাদের পলিসিটাই এই 50 বছর যাবত একইভাবে চলে আসতেছে যে আমরা একটা ডেফিসিট ফাইন্যান্সিংয়ের ভিতরে আছি। কারণ আমরা আগে ব্যয় নির্ধারণ করে পরে আয় নির্ধারণ করি, ব্যয়টা সবসময় বেশি নির্ধারণ করি, ওই কারণেই সবসময় বাজেট ঘাটতি। আর বাজেট ঘাটতি পূরণ করার ক্ষেত্রে এই ইনডিরেক্ট ট্যাক্স আহরণ করার চেয়ে সহজ আর কোনো পথ সরকারের কাছে নাই। কারণ ডিরেক্ট ট্যাক্স আহরণ করার ক্ষেত্রে যেই লোকবল, যেই পরিশ্রম, যেই চ্যালেঞ্জ, এইটা সরকার কখনো নিতে চায় না বা নিবেও না। কারণ ডিরেক্ট ট্যাক্স আহরণ করতে গেলেই বিভিন্ন জায়গা থেকে সরাসরি ইনফ্লুয়েন্স আসে। কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সটা আমরা যে আমাদের একেবারে মার্জিনাল পিপল, মার্জিনাল বলবো না, মানে একেবারে শিশু থেকে, কারণ একটা শিশুও তো শিশু খাদ্য খাচ্ছে, আবার একজন বৃদ্ধ ওই মরার সময় কফিনের কাপড়ও কিনতেছে, তার মানে সে জন্ম থেকে মৃত্যু সেই ইনডিরেক্ট ট্যাক্সে দিয়ে যাচ্ছে। আমাদের এখানে কয় পার্সেন্ট লোক আমাদের মানে গণমাধ্যম বা যে কোনোভাবে আমরা জানা বা বোঝার ওই সক্ষমতা তৈরি হচ্ছে যে আমরা আসলে কোনো না কোনোভাবে ট্যাক্স দিচ্ছি, আমাদের অ্যাওয়ারনেস লেভেলটাই ওইখানে তৈরি হয় নাই। আর একটা বিষয় এখানে ট্রিগারিং হিসেবে কাজ করছে, আপনারা স্ট্যাটিস্টিক্স দেখলে দেখবেন, আমাদের স্যারের বইয়ের ভিতরেও আছে, প্রথমে ইন্ট্রোডাকশনে দেখবেন যে 91-এ যখন প্রথম বছর ভ্যাট চালু করা হয়, তখন ভ্যাটের যে ধারণা করা হয়েছিল যে এই প্রথম বছরে ভ্যাটের এক্সপেক্টেড রেভিনিউ এত, সেখান থেকে 5 টাইমস বেশি রেভিনিউ প্রথম বছরেই আসে। তার মানে ভ্যাটের উপরে যে একটা ডিপেন্ডেন্সি, এটা কিন্তু তৈরি হয়ে যায় ওইখানেই। এবং গত কয়েক বছরের স্ট্যাটিস্টিক যদি দেখেন, ভ্যাটের গ্রোথ 15 to 20% সরকারি ডাটায়। তাহলে যেখান থেকে 15 to 20% গ্রোথ হচ্ছে, মানে ইকোনমির অবস্থা কিন্তু ভালো না, তারপরও হ্যাঁ তারপরেও 20% গ্রোথ হচ্ছে, হোয়ারাজ ইনকাম ট্যাক্সের গ্রোথটা কিন্তু নেগেটিভ। তাহলে যেই জায়গা থেকে 20% গ্রোথ হচ্ছে, সেই জায়গায় যে আরও গ্রোথ চাইবে না, আমরা তো অত সভ্যতার দিকে এখনও যেতে পারিনি। যেখানে এখানে গ্রোথ হচ্ছে, কাজে এখানেই জোর দাও, এখানে এবং এখানে তো কোনো ভয়েস রেইজ হয় না। ভয়েস রেইজ করতে পারে কারা? যারা ডিরেক্ট ট্যাক্স পে করে। ইনডিরেক্ট ট্যাক্স তো পে করে এই 18 কোটি জনগণের সবাই, কাজে রেইজটা করবে কে? যে একবার এখানে একটা আলোচনা আসছিল যে আমাদের ক্যাবের পক্ষ থেকে কি বলা হয়েছে, ক্যাব বা কখন একটা এরকম মানে পাবলিক অ্যাড্রেস করে সবাইকে বুঝাইছে যা তোমরা ভাই সকল পর্যায়ে ভ্যাট দাও। আপনি একটা কথা বলছেন মাঝখানে যে আমরা মোবাইলে কথা বলতে যে ওইখানে ভ্যাটও দিচ্ছি এবং সাপ্লিমেন্টারি ডিউটিও দিচ্ছি। আসলে ফোনে কথা বলাটা সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়ার মতো কি কোনো, এটা কি কোনো মানে এরকম কোনো এন্টারটেইনমেন্ট কিছু? আমি যদি ওটিটি প্ল্যাটফর্মে একটা মুভি দেখে আমি সাপ্লিমেন্টারি কথা দিতে পারি সেখানে, কিন্তু আমি ফোনে আপনাকে কল করবো, এখানে আমার সাপ্লিমেন্টারি ডিউটিটা কি হলো? এরপরে মাঝখানে দেখেন একটা ইন্টারেস্টিং ইভেন্ট দেখেন, একবার ইংলিশ মিডিয়াম স্কুলের উপরে ভ্যাট চালু করা হলো। অনেকেই বলবেন যে এখানে তো ধনী লোকজন পড়ে, তাহলে তাদের ভ্যাট দিতে অসুবিধা কী? কিন্তু বেসিক কনসেপ্টটা তো বুঝতে হবে, শিক্ষা কি কোনো ভ্যালু এডিশন ওইভাবে যে যেখানে এটাকে ভ্যাট আরোপযোগ্য? কারণ এটা তো পরে টিকে নাই, কারণ এটা ন্যায্যতার নয়, এটা কোর্ট আবার স্টপ করে দিয়েছে, এখন আবার ওইখানে ভ্যাট নাই। মেডিসিনের রিটেইলে 2.40% ভ্যাট আছে। হ্যাঁ, এইটা এখানে কতজন মানুষ আমার দেশে জানে যে সে ঔষধে 2.40% ভ্যাট দিয়ে সে ঔষধ খায়? হাউ কাম এ মেডিসিন বি এ ভ্যালু এডিশন? হ্যাঁ, আবার এরকম না যে মেডিসিন সাপ্লিমেন্টে, সব মেডিসিনে 2.40% ভ্যাট আছে। ডিজেলের উপরে ভ্যাট আদায় করা হচ্ছে। ডিজেল যদি একটা লাইফে মানুষের ভ্যালু এডিশনের চিন্তা করা হয়, তাহলে আমাদের অসুবিধাগুলো কোথায়? আমি একটা জায়গায় বলবো, আমাদের টোটাল রেভিনিউতে আমরা ইনকাম ট্যাক্স আদায়ে চ্যালেঞ্জটা নিতে চাচ্ছি না। ভ্যাট সহজে আদায় হয়, কোনো রকম কোনো কথা নাই, এটা চুপে সারে আদায় হয়, লোকজন পে করতেছে। ডেফিসিট বাজেটকে ফুলফিল করতে হবে, কাজী ভ্যাটে গুরুত্ব দিতে হবে। এবং সেটাই যে ওই বহুমাত্রিক প্রভাব ঔষধ, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে কোথায় নাই, যেখানে পড়তেছে না। আর এই যে সিঙ্গেল রেট, তারপরে রিবেট, আগাম কর, এসব নিয়ে অনেক কথা হয়েছে। এগুলো তো আমরা এখন যে অবস্থায় আছি, সেখানে তো এইসব সমস্যার সমাধান করা অনেক দুরূহ আমি মনে করি। আর একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করব। এরকম কিছু জিনিস আছে যেগুলোতে ইম্পোর্ট পর্যায়ে ভ্যাট আছে কিন্তু সাপ্লাই পর্যায়ে ভ্যাট নাই। যেমন পশু খাদ্যের ইনগ্রেডিয়েন্টস, এই মুহূর্তে আমি বলি, তো পশু খাদ্যের ইনগ্রেডিয়েন্টসটা তো খুব একটা বেসিক পণ্য, মানুষ না খেলেও ওই মানুষ তো ডিম, গরু, ছাগল, মুরগি এগুলো খায়। তো এই ইম্পোর্টাররা ভ্যাট দিয়ে আসে ইম্পোর্ট স্টেজে, কিন্তু তার সাপ্লাই স্টেজে ভ্যাট নাই। তার মানে তার ইম্পোর্টের ভ্যাটটা সে ফেরত পাবে,
কিন্তু আমাদের রিফান্ড মেকানিজমকে এমনভাবে তৈরি করে রাখা হয়েছে, যেটা এখানে আমাদের আগের কয়েকজন আলোচক বলে গেছেন, যে ফল আমদানিকারক ছাড়া এই দেশে কে ভ্যাট ফেরত পেয়েছে আপনারা দেখান। মানে ফল আমদানিকারক কীভাবে পায় ওরা? ফল আমদানিকারকদের একটা অ্যাসোসিয়েশনের মুভমেন্ট ছিল, বা ওদের ওই ব্যাপারটা যেভাবে হাইলাইট হয়েছে বিভিন্ন জায়গায় ভাই এটা নিয়ে কথা হয়েছে যে দেশীয় ফলের উৎপাদন তো এরকম না। হ্যাঁ, তো আমরা এই প্রেসক্রিপশনের ভিতরেই আসলে থেকে যাচ্ছি। আমি মোটা মানে একেবারে শেষে দেখে আমি আর বিশদ কোনো আলোচনা করলাম না। এই দুইটা একটা অসামঞ্জস্যের মাধ্যমেই আশা করি আমরা বোঝাতে পারছি যে উনি যারা নির্ধারণ করছেন যে বহুমাত্রিক প্রভাব, আমি বহুমাত্রিকতার দিক থেকে কয়েকটা কথা বললাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।